কারণ এই সরকারের কাছে কর্পোরেটদের ঋণ মাফ করা অগ্রাধিকার পায়, আরবিআই থেকে হাজার হাজার কোটি টাকা নেওয়া অগ্রাধিকার পায়, 2047 সালের স্বপ্ন ফেরি করা অগ্রাধিকার। কিন্তু যে ছেলেটার মা গয়না বেচে পড়িয়েছিল সে অগ্রাধিকার নয়। এটাই বাস্তব, এটাই ভারতবর্ষের বর্তমানে আসল চেহারা। 2047 সাল, স্বাধীনতার 100 বছর, বিকশিত ভারত, এই স্বপ্নটা সুন্দর। কোনো ভারতীয় চাইবে না এই স্বপ্নটা যেন মিথ্যা হয়ে থাক, আর আমরাও চাইবো না। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে একটা সেতু লাগে বন্ধুরা। সেই সেতুটার নাম হলো নীতি, পরিকল্পনা, কর্মসংস্কৃতি আর স্বচ্ছতা। এখন সেই সেতুটা কোথায় বন্ধুরা? নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা বন্ধুরা, বলুন তো, একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক যদি সরকারকে এক ঝটকায় 86,000 কোটি টাকা দিয়ে দেয়, তাহলে কি সেই দেশের মানুষের জীবন একটু ভালো হওয়ার কথা না? পেট্রোলের দাম কমার একটু কথা না? চাকরির বাজার একটু চাঙ্গা হওয়ার কথা না? কিন্তু বাস্তবে হচ্ছে ঠিক এর উল্টো জিনিসটাই। আরবিআই সরকারকে 86,000 কোটি টাকা দিচ্ছে, আর সেই একই সময় জয়পুরে একজন মা তার গলার সোনা বেচে ছেলেকে পড়িয়েছিলেন। নিট পরীক্ষা দিয়েছিল সে, পেপার লিক হয়ে গেল, ছেলেটা আজ আর আমাদের মধ্যে নেই। এই দুটো ঘটনাই কি একেবারে আলাদা, নাকি এরা একই সিস্টেমের দুটো মুখ? আজকের ভিডিওতে আমরা সেই সিস্টেমকেই কিন্তু একেবারে চিরে দেখব। কোনো রাগ ঢাক নেই, কোনো পর্দা নেই, শুধুমাত্র তথ্য আর সত্য দিয়ে। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে আপনারা যা শুনবেন তা কিন্তু আপনাদেরকে অস্বস্তিতে ফেলবে, কারণ সত্যিটা সবসময় স্বস্তির হয় না। 2047 সাল, বিকশিত ভারত, উন্নত রাষ্ট্র। মোদী সরকার এই স্বপ্নটা বারবার আমাদের সামনে ঝুলিয়ে রাখছে। মন্ত্রিসভার বৈঠকে একই কথা হচ্ছে, একই বার্তা। সংসদে এই কথা হচ্ছে, টেলিভিশনে, রিল বোর্ডে, সর্বত্রই একটাই বার্তা, 2047 সালে ভারত হবে বিশ্বের সেরা। কিন্তু একটু থামুন, 2047 সাল তো 21 বছর পরের কথা। আজকের কথাটা ঠিক কি? 2026 সাল, এই মুহূর্তে ভারতের সাধারণ মানুষের অবস্থাটা ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আন্তর্জাতিক বাজারে যখন অপরিশোধিত তেলের দাম কমছে, তখন কি পেট্রোলের দাম ভারতবর্ষে কমছে? একেবারেই নয়। যখন আরবিআই থেকে হাজার হাজার কোটি টাকা সরকারের কোষাগারে আসছে, তখন কি সেই টাকা কর্মসংস্থান তৈরিতে যাচ্ছে? একেবারেই যাচ্ছে না। যখন দেশের পুঁজিপতিরা বিদেশে বিনিয়োগ করছেন, দেশ ছেড়ে যাচ্ছেন, তখন কি সরকার তাদেরকে থামাচ্ছেন বা থামানোর জন্য কোনো পদক্ষেপ নিচ্ছেন? একেবারেই নয়। তাহলে বন্ধুরা, টাকাগুলো ঠিক যাচ্ছে কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই দীর্ঘ ভিডিওটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আমরা একে একে দেখব আরবিআই এর লভ্যাংশের আসল রহস্য, টাকার পতনের ভয়ঙ্কর গল্প, দেশের ধন কুবেরদের দেশ ত্যাগের কারণ, আমেরিকার চাপ এবং ভারতের নতজানু বিদেশ নীতি, জ্বালানি দামের রাজনীতি, কোর সেক্টরের ধ্বংসের চিত্র, এবং সবচেয়ে সেই মায়ের কথা যার ছেলে সিস্টেমের কাছে হেরে গেছে। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরুই করা যাক। ধরুন আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আপনার সারা জীবনের সঞ্চয় থাকে। হঠাৎ একদিন আপনার পরিবারের কেউ বলে উঠলো, দে আমাকে দে, আমার দরকার। আপনি দিলেন, পরের মাসে আবার টাকা চাইলো, আবার দিলেন। এইভাবে চলতে থাকলে একদিন আপনার অ্যাকাউন্ট শূন্য হয়ে যাবে, আর সেদিন যখন সত্যিকারের বিপদ আসবে, আপনার কাছে কিন্তু তখন দেওয়ার মতো কিছুই থাকবে না। ভারতের আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে ঠিক এটাই ঘটছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটি ভারতের কেন্দ্রীয় ব্যাংক। এই ব্যাংকের কাজ হলো দেশের মুদ্রা ব্যবস্থাকে স্থিতিশীল রাখা, র্যাঙ্কিং সিস্টেমকে শক্তিশালী করা এবং দেশের আর্থিক নিরাপত্তার ভার বহন করা। এই ব্যাংক মুনাফা করে বিভিন্নভাবে, বিদেশি মুদ্রায় বিনিয়োগ করে, সরকারি বন্ডে বিনিয়োগ করে, ব্যাংকগুলোকে ঋণ দিয়ে। এখন 2014 সালের আগে একটা নিয়ম ছিল, আরবিআই যত মুনাফাই করুক না কেন, সরকারকে সে 500 কোটি টাকার বেশি লভ্যাংশ দিতেই পারবে না। এই সীমাটা ছিল একটা রক্ষা কবচ। এই টাকাটা আরবিআই এর নিজের কাছে থাকতো, যাতে যে কোনো সংকটে কেন্দ্রীয় ব্যাংক নিজেকে এবং দেশকে রক্ষা করতে পারে। 2015 সালে এই নিয়মটাকে বদলে দেওয়া হলো। জানালো কমিটির সুপারিশের ভিত্তিতে সেই 500 কোটি টাকার সীমাটা তুলে দেওয়া হলো। মানে এখন আরবিআই আর যত খুশি তত লভ্যাংশ সরকারকে দিতে পারবে। এবং এখন বন্ধুরা ঠিক সেটাই হচ্ছে।
এই বছর আরবিআই সরকারকে ঠিক কয়েকদিন আগেই ৮৬,০০০ কোটি টাকা কিন্তু দিল। শুনতে বিশাল মনে হচ্ছে অবশ্যই, কিন্তু একটু গভীরে ভাবুন। প্রশ্নটা হলো, এই টাকাটা আসলে কার? এই টাকাটা আরবিআই এর। আর আরবিআই হলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক, যা মূলত দেশের মানুষের সম্পদকে রক্ষা করে। এই সংস্থার প্রধান দায়িত্ব হলো দেশকে আর্থিক সংকট থেকে বাঁচানো। আরবিআই এর কাছে যে রিজার্ভ থাকে সেটা থাকে ঠিক এই কারণে, যাতে বিপদের সময় ব্যবহার করা যায়। এখন সেই রিজার্ভ ব্যাংক থেকে টাকা বের করে সরকারকে দেওয়া হচ্ছে। কেন এমনটা হচ্ছে? কারণ সরকারের নিজের বাজেটে ঘাটতি আছে, রাজস্ব কম আসছে, খরচ বেশি। তাই আরবিআই এর কাছ থেকে টাকা নিয়ে সেই ঘাটতিটাকে পূরণ করা হচ্ছে। এটা কি উন্নয়ন, নাকি এটা ধার করে ঘি খাওয়া? এখন কিন্তু আরো একটা বড় প্রশ্ন আছে। একদিকে আরবিআই থেকে ৮৬,০০০ কোটি টাকা নেওয়া হচ্ছে, আর অন্যদিকে সেই একই সময় সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার মতো একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সরকারের যে ৮% অংশীদারিত্ব আছে সেটা বেচে দেওয়া হচ্ছে মাত্র ৪৫৫ কোটি টাকায়। হিসেবটা মেলান, ৮৬,০০০ কোটি টাকা আরবিআই থেকে নেওয়া হচ্ছে, আর একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অংশীদারিত্ব বেচে দেওয়া হচ্ছে মাত্র ৪৫৫ কোটি টাকায়। এর মানেটা কি দাঁড়ালো? সরকার এক হাতে কেন্দ্রীয় ব্যাংকের কোষাগার খালি করছে, আর অন্য হাতে রাষ্ট্রীয় সম্পদ কানাকড়িতে বেচে দিচ্ছে। এটা কোনো সুচিন্তিত অর্থনৈতিক নীতি তো হতে পারে না। এটা হলো আর্থিক প্যানিক। হাতের কাছে যা পাওয়া যাচ্ছে তাই বেছে নিয়ে কাজ চালানোর মরিয়া চেষ্টা চলছে। আর এই প্যানিক কেন তৈরি হয়েছে সেটা বুঝতে হলে আমাদেরকে যেতে হবে টাকার পতনের গল্পে, যেটা কোনো মুস্ট্রিম মিডিয়া এখনো দেখাচ্ছে না, বা সরকার এ বিষয়ে কোনো রকম মুখ খুলতে চাইছে না, কারণ তাদের দুর্বলতা যাতে সাধারণ মানুষের কাছে না পৌঁছায়। আপনি কি জানেন বন্ধুরা, ২০১৮ সালে $1 দাম ছিল ৮৬ টাকার কাছাকাছি। আজ সেই ডলারের দাম কত? ৮৩ থেকে ৮৪ টাকা পেরিয়ে এখন ৯৬ টাকা, কোনো সময় আরো বেশি। মাত্র কয়েক বছরে টাকার দাম প্রায় ৩০% কমে গেছে। এর প্রভাব সাধারণ মানুষের জীবনে ঠিক কিভাবে পড়েছে? এর মানে হলো, আপনি বিদেশ থেকে যা কিছু কিনছেন সবকিছুর দাম বাড়ছে। তেল আনছেন বিদেশ থেকে, বেশি দাম। ওষুধ তৈরি কাঁচামাল আনছেন বিদেশ থেকে, বেশি দাম। ইলেকট্রনিক্স জিনিস কিনছেন, বেশি দাম। আর ভারত তো বিশাল পরিমাণে আত্মনির্ভর। তেল থেকে শুরু করে সোনা, ইলেকট্রনিক যন্ত্রপাতি সবকিছুই আসে বাইরের থেকে। তাহলে টাকার দাম কমলে সরাসরি মূল্যস্ফীতি বাড়ে, সরাসরি সাধারণ মানুষের পকেটে টান পড়ে। কিন্তু টাকার এই পতন ঠেকাতে সরকার কি পদক্ষেপ নিয়েছে? সরকার প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলার বাজারে বিক্রি করছে, কারণ টাকার দাম যাতে আরো না কমে সেই জন্য। শুধু এক মাসে অর্থাৎ মার্চ মাসে সরকারকে ৯৮ বিলিয়ন ডলার বাজারে ছাড়তে হয়েছে। এটা একটা বিশাল সংখ্যা। এবার একটু বুঝিয়ে বলি, ভারতে এখন মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৬৮৮ বিলিয়ন ডলার, আর শুধু এক মাসে সেই রিজার্ভ থেকে ৯৮ বিলিয়ন ডলার খরচ হয়ে গেছে। এইভাবে চলতে থাকলে কতদিন টিকবে এই রিজার্ভ? এবার একটা সহজ প্রশ্ন, যদি রপ্তানি কমে যায়, মানে বিদেশ থেকে ডলার ভারতে কম আসে, আর অন্যদিকে সেই ডলার খরচ করে টাকার দাম ধরে রাখতে হয়, তাহলে এই রিজার্ভ একদিন শেষ হয়ে যাবে। শ্রীলঙ্কায় কি হয়েছিল আপনাদের মনে আছে? বৈদেশিক মুদ্রার রিজার্ভ শেষ হয়ে গিয়েছিল, তেল কিনতেও পারেননি, খাবার কিনতেও পারেননি, দেশ কার্যত দেউলিয়া হয়ে গিয়েছিল। ভারতের অবস্থা সেটার মতো নয়, এটা সত্যি। কিন্তু যে গতিতে রিজার্ভ খরচ হচ্ছে আর রপ্তানি যেভাবে কমে যাচ্ছে, সেটা দেখে কিন্তু অর্থনীতিবিদরা যথেষ্ট উদ্বিগ্ন। এখন প্রশ্ন হলো বন্ধুরা, এই টাকার পতন কেন হচ্ছে? শুধুমাত্র আন্তর্জাতিক কারণ, নাকি দেশের ভেতরেও কিছু গলদ রয়েছে? এর উত্তরটা হলো দুটোই। আন্তর্জাতিক কারণ আছে, সেটা অস্বীকার করা যাবে না, কিন্তু দেশের ভেতরেও গলদটা আরো অনেক বড়। সেই গলদটা হলো দেশের ধনকুবেররা দেশ ছেড়ে পালাচ্ছেন। একটা দেশ তখনই শক্তিশালী হয় যখন সেই দেশের মানুষ সেই দেশে বিনিয়োগ করে, যখন শিল্পপতিরা মনে করেন এই দেশে ব্যবসা করলে লাভ আছে, এই দেশের বাজার আমার ভবিষ্যৎ। কিন্তু ভারতে এখন ঠিক উল্টোটা হচ্ছে। ১ লক্ষেরও বেশি হাই নেটওয়ার্থ ব্যক্তি, মানে যাদের সম্পদের পরিমাণ কোটি কোটি টাকা, তারা ভারত ছেড়ে চলে গেছেন। ইউএই, সিঙ্গাপুর, আমেরিকা, কানাডা, পর্তুগাল, এই দেশগুলিতে তারা বসতি গড়েছেন।
কেন যাচ্ছেন তারা, সেটা কি কোনোদিন আপনারা ভেবে দেখেছেন? মূলত এর পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে। প্রথম কারণ হলো জীবনযাত্রার মান, বিদেশে শিক্ষা ভালো, স্বাস্থ্যসেবা ভালো, পরিকাঠামো ভালো, বায়ু পরিষ্কার, ভালো রাস্তা, আইনের শাসন আছে। দ্বিতীয় কারণ হলো ব্যবসায়িক পরিবেশ যথেষ্ট উন্মুক্ত, অনেক দেশেই ব্যবসা শুরু করা অতীব সহজ, কম আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, কম দুর্নীতি রয়েছে এবং স্বচ্ছ নীতি রয়েছে। তৃতীয় কারণ হলো করের বোঝা। ভারতে যে করের বোঝা সেটা অনেকের কাছেই কিন্তু অসহ্য। বিদেশে কিন্তু অনেক কম কর দিতে হয়। কিন্তু সবচেয়ে বড় কারণটা কি বলবো, ভারতের ধনীরা আর বিশ্বাস করতে পারছেন না যে এই দেশে তাদের বিনিয়োগ নিরাপদ। তারাও মনে করছে না যে এই দেশের অর্থনীতি সামনে ভালো জায়গায় যাবে। এটা একটা বিশাল সংকটের সংকেত। এবার আরো চাঞ্চল্যকর তথ্যে আসি। গত অর্থবর্ষে অর্থাৎ 2025-26 সালে ভারতীয় কোম্পানিগুলো বিদেশে সরাসরি বিনিয়োগ করেছে 33.29 বিলিয়ন ডলার। টাকার অঙ্কে সেটা প্রায় 3 লক্ষ কোটি টাকারও বেশি। মানে বন্ধুরা, ভারতীয় কোম্পানিগুলো নিজের দেশে বিনিয়োগ না করে বিদেশে বিনিয়োগ করছে। কিন্তু কেন করছে? কারণ বিদেশের বাজারে অনেক বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে। কিন্তু এর ফলে কি হচ্ছে, দেশে কর্মসংস্থান হচ্ছে না, দেশের উৎপাদন বাড়ছে না, দেশের অর্থনীতিতে নতুন ভাবে প্রাণ আসছে না। একটু ভাবুন, যদি দেশের সবচেয়ে ধনী মানুষেরা, যাদের কাছে সব তথ্য আছে, যারা ভারতের বাজার সম্পর্কে ভালো অবগত, যদি তারাই দেশে বিনিয়োগ না করে বিদেশে চলে যান, তাহলে একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ কিভাবে এই অর্থনীতির ভবিষ্যতের ওপরে আস্থা রাখতে পারবে? মার্কো রুবিও, মার্কিন বিদেশ মন্ত্রী, সম্প্রতি তিনি ভারত সফরে এলেন। বাইরে থেকে দেখলে মনে হয় দুই বন্ধু দেশের মধ্যে কূটনৈতিক সফর, মিষ্টি হাসি, হাত মেলানো, যৌথ সংবাদ সম্মেলন। কিন্তু ভেতরে যা হলো সেটা কিন্তু একেবারেই অন্যরকম। আমেরিকা ভারতকে পরিষ্কার বার্তা দিয়েছে, তোমাকে আমাদের উপর নির্ভর করতে হবে। এর মানেটা কি বন্ধুরা? এর মানে হলো ভারত এখন যে 42টি দেশ থেকে অপরিশোধিত তেল কিনছে, যেরকম রাশিয়া, ভেনেজুয়েলা, মধ্যপ্রাচ্যের দেশগুলো, সেগুলোর বদলে আমেরিকা থেকে তেল কিনতে হবে। এই কথাটা শুনতে সহজ, কিন্তু এর প্রভাব যথেষ্ট ভয়ঙ্কর। এখন ভারত রাশিয়া থেকে তেল কিনছে অনেকটা সস্তায়, কারণ ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমী দেশগুলো রাশিয়ার তেল বয়কট করেছে। ফলে রাশিয়া ছাড় দিয়ে ভারতকে তেল বেচছে। এই সস্তা তেলের কারণে ভারতের মোট আমদানি বিলে কিছুটা লাগাম পড়েছে। কিন্তু যদি আমেরিকার চাপে ভারতকে রাশিয়ার সস্তা তেল ছেড়ে আমেরিকার মহার্ঘ তেল কিনতে হয়, তাহলে ভারতের তেল আমদানির খরচ আরো বেড়ে যাবে। আর সেই খরচ শেষ পর্যন্ত কার উপরে পড়বে? সাধারণ মানুষের উপরে পড়বে। এটাকে কি অর্থনৈতিক স্বাধীনতা বলে, নাকি এটা এক ধরনের আধুনিক নির্ভরশীলতা? আমরা ব্রিটিশ শাসন থেকে 1947 সালে মুক্তি পেয়েছিলাম, কিন্তু তখনকার শিকলটা ছিল সরাসরি দৃশ্যমান, সেনাবাহিনী, সরকার আর শাসন। আজকে শিকলটা অদৃশ্য, সেটা হলো অর্থনৈতিক নির্ভরশীলতার শিকল। যদি ভারতবর্ষকে তেলের জন্য, প্রযুক্তির জন্য আর অস্ত্রের জন্য, অর্থাৎ সবকিছুর জন্যই আমেরিকার মুখের দিকে চাইতে হয়, তাহলে সেই নিরঙ্কুশ নীতি স্বাধীনতার কথা কিভাবে বলবো? আর যে সরকার আত্মনির্ভর ভারতের স্লোগান দিচ্ছে, সেই সরকারই কিনা বিদেশের চাপে মাথা নত করছে। এই বৈপরীত্যটা কি চোখে পড়ছে না আপনাদের? একটা প্রশ্ন দিয়ে এই ব্যাপারটায় আসি। 2008 সালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উঠেছিল ব্যারেল প্রতি $140। ভয়াবহ দাম ছিল। সেই সময় ভারতবর্ষে পেট্রোলের দাম কত ছিল আপনাদের কি মনে রয়েছে? মনমোহন সিংয়ের সরকার তখন বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে সেই আগুনের দাম থেকে সাধারণ মানুষকে বাঁচিয়ে রেখেছিল। হ্যাঁ বন্ধুরা, তখনকার ইউপিএ সরকারের অনেক সমালোচনা করা যায়, দুর্নীতির অভিযোগ ছিল, বিভিন্ন কেলেঙ্কারি ছিল, কিন্তু অন্তত একটা জায়গায় তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল, জ্বালানির দামে। এখন মোদী সরকারের সময় ঠিক কি জিনিসটা হচ্ছে? আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এখন সেই $140 অনেক নিচে। বলুন, $60 থেকে $80 মধ্যে, মানে আন্তর্জাতিক বাজারে তেল অনেক সস্তা। তাহলে কি ভারতে পেট্রোল ডিজেলের দাম কমেছে নাকি বেড়ে গেছে? কিন্তু কেন? কারণ সরকার এক্সাইজ ডিউটি বাড়িয়েছে, সারচার্জ বাড়িয়েছে,
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে যে সুবিধা পাওয়ার কথা ছিল সাধারণ মানুষের, সেটা আত্মসাৎ করে নিয়েছে এই সরকার। সাম্প্রতিক একটা উদাহরণ আপনাদেরকে দেই। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম $112 থেকে কমে $104-এর নিচে নেমে গেল, মানে $8 কমলো। ভারতের পেট্রোলের দাম কি কমে গেল? না বন্ধুরা, উল্টে সেই দাম আরো বাড়ানো হলো। হিসেবটা করুন, আন্তর্জাতিক বাজারে তেল সস্তা হলে লাভ হয় সরকারের, কারণ সরকার কম দামে কেনে কিন্তু বেশি দামে বেচে। আর যখন তেল মহার্ঘ হয় আন্তর্জাতিক বাজারে, তখন সেই বাড়তি দামটাও সাধারণ মানুষের ওপরে চাপিয়ে দেওয়া হয়। মানে যেভাবেই হোক ক্ষতিটা হচ্ছে সাধারণ মানুষের আর লাভটা হচ্ছে সরকারের। এটা কি ন্যায্য? এটা কি সেই সবকা সাথ সবকা বিকাশের বাস্তবায়ন? আর এখানেই আসে কর্পোরেটদের ঋণ মুকুবের একটা বিষয়। সাধারণ সরকার যেখানে সাধারণ মানুষের কাছ থেকে প্রতিটা পয়সা আদায় করছে, সেখানে বড় বড় কর্পোরেটদের 72% অনাদায়ী ঋণের মধ্যে 68% মাফ করে দেওয়া হচ্ছে। সরকারি ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছে বড় বড় ব্যবসায়ীরা, সেটা ফেরত দেয়নি, আর সরকার সেই টাকা রাইট অফ করে দিচ্ছে। কিন্তু একজন কৃষক যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দিত, তাহলে তার জমি নিলামে উঠে যেত। দুই ধরনের মানুষের জন্য দুই ধরনের বিচার। এটা কি ভারতের অর্থনীতির বাস্তব চেহারা? এখন আমরা আসবো সেই জায়গায় যেখানে সংখ্যাগুলো সবচেয়ে ভয়ঙ্কর সত্যি কথা বলছে। একটা দেশের অর্থনীতির শক্তি বোঝা যায় তার কোর সেক্টর দেখে। কোর সেক্টর মানে হলো অর্থনীতির মূল ভিত। কয়লা, তেল, গ্যাস, ইস্পাত, সার, বিদ্যুৎ, সিমেন্ট, এগুলো যদি ভালো থাকে তাহলে বুঝতে হবে দেশের উৎপাদন ব্যবস্থা সচল আছে। আর এগুলো যদি নেতিবাচক সংখ্যায় থাকে, মানে উৎপাদন কমেছে, তাহলে বুঝতে হবে অর্থনীতি সংকটে। বন্ধুরা, এখন আমি আপনাদের বলবো গত এপ্রিল মাসে সরকারি তথ্য কি বলছে। কয়লা উৎপাদনের দিকে -8.7%, সার উৎপাদন -8.6%, অপরিশোধিত তেল -3.9%, প্রাকৃতিক গ্যাস -4.3%, পেট্রোকেমিক্যাল -0.5%। এই সবই কিন্তু নেতিবাচক সংখ্যা, মানে উৎপাদন কমেছে, বৃদ্ধি নেই, বরং পতন হয়েছে। এর মানেটা কি? এর মানে হলো দেশের কারখানা পুরোদমে একেবারে চলছে না, শিল্পে নতুন বিনিয়োগ আসছে না, কর্মসংস্থান একেবারে তৈরি হচ্ছে না। আর যদি কয়লা উৎপাদন কমে, তাহলে বিদ্যুৎ উৎপাদনেও অনেক সমস্যা হবে। বিদ্যুৎ না পেলে কারখানা চলবে না, কারখানা না চললে পণ্য তৈরি হবে না, পণ্য তৈরি না হলে রপ্তানিও হবে না, আর রপ্তানি না হলে ডলারও আসবে না। এটা একটা চক্র, এটা একটা ভয়ঙ্কর দুষ্ট চক্র। আর সার উৎপাদন -8.6%। এর মানে কৃষি উৎপাদনেও সংকট আসতে পারে আগামী দিনগুলোতে। যে দেশের 60% মানুষ কৃষির উপর নির্ভরশীল, সেই দেশের উৎপাদন কমলে ফসলও কমবে, আর ফসল উৎপাদন কমলে বাজারে খাদ্যেরও দাম বাড়তে থাকবে। এই তথ্যগুলি কি সরকারি? একদমই হ্যাঁ, এগুলো সরকারের নিজস্ব তথ্য। তাহলে এই তথ্যগুলো কেন মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হচ্ছে না? কেন সংসদে এই নিয়ে বিতর্ক হচ্ছে না? কেন মূলধারার টেলিভিশন চ্যানেলগুলো এই খবরটা করছে না? কারণ সরকার চায় মানুষ এই সত্যিটা না জানুক। তারা চায় মানুষ 2047 সালের স্বপ্নে বুঁদ হয়ে থাকুক, আর এই কঠিন বাস্তবটা চোখের আড়ালেই থাকুক। এতক্ষণ আমরা সংখ্যা নিয়ে কথা বলেছি, এবারে একটু মানুষের কথাটা বলি। একজন মা রাজস্থানের ছোট্ট একটা শহরে থাকেন, স্বামী নেই বা আয় তেমন নেই, কিন্তু ছেলেকে তিনি ডাক্তার বানাবেন, এটা তার জীবনের স্বপ্ন। সেই স্বপ্নের জন্য তিনি গলার সোনার চেনটি বেচলেন, গরুর ঘি বেচলেন, প্রতিটা পয়সা জমিয়ে ছেলেকে কোচিং সেন্টারে পাঠালেন। ছেলে পড়াশোনা করলো, রাত জেগে পড়লো, নিট পরীক্ষা দিল। আর বন্ধুরা, তারপর জানা গেল নিট পরীক্ষার নাকি পেপার লিক হয়ে গেছে আর পরীক্ষাটি ক্যান্সেল। যারা লাখ লাখ টাকা দিয়ে প্রশ্নপত্র কিনতে পারে তারা পরীক্ষায় পাশ করলো, আর যে ছেলেটা সত্যিকারের পরিশ্রম করেছিল সে বাদ পড়ে গেল। সেই ছেলেটা কিন্তু আজ আর আমাদের মধ্যে বেঁচে নেই। জয়পুরে, শিকরে, দিল্লিতে এমন কতজন ছেলে মেয়ে প্রতি বছর ঝরে যাচ্ছে অকালে, শুধু পেপার লিকের কারণেই নয়, চাকরি নেই, ভবিষ্যৎ নেই, কোনো আশার আলো নেই, এই কারণেও। বেকারত্বের হার ভারতে এত ভয়াবহ জায়গায়,
শিক্ষিত যুবকদের মধ্যে বেকারত্ব আরো বেশি। একজন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট চাকরি পাচ্ছে না, একজন এমবিএ ডিগ্রিধারী ৫-৬ হাজার টাকার চাকরি নিতে বাধ্য হচ্ছে। একজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা ছেলেটার সেই স্বপ্ন পেপার লিকের দুর্নীতিতে ছাই হয়ে পুড়ে যাচ্ছে। এই মৃত্যুর দায়টা কে নেবে? সরকার কি একটাও সংবাদ সম্মেলন করেছে এই বিষয়টা নিয়ে? কোন মন্ত্রী কি এখনো পর্যন্ত পদত্যাগ করেছে নিজের ব্যর্থতা স্বীকার করে? কোন কর্মকর্তাকে কি শাস্তি দেওয়া হয়েছে? এর মধ্যে কোনোগুলোই হয়নি। আরবিআই থেকে হাজার হাজার কোটি টাকা নিলে উন্নত ভারত হয় না। বৈদেশিক মুদ্রার রিজার্ভ খরচ করে টাকার দাম কৃত্রিম ভাবে ধরে রাখলেও উন্নত ভারত হয় না। ধন কুবেরদের দেশ ছেড়ে যেতে দিয়ে, কর্পোরেটদের ঋণ মাফ করে দিয়ে উন্নত ভারত কখনোই হয় না। উন্নত ভারত হয় যখন সেই গ্রামের মায়ের ছেলেটা সত্যিকারের মেধার ভিত্তিতে ডাক্তার হওয়ার সুযোগ পায়, যখন একজন কৃষক তার ফসলের ন্যায্য দাম পান, যখন একজন শ্রমিক জানেন যে তার ছেলে তার চেয়েও ভালো জীবন পাবে। আজ ভারতের অর্থনীতি একটা গভীর সংকটে দাঁড়িয়ে আছে। একদিকে আরবিআই এর কোষাগার খালি হচ্ছে, বৈদেশিক মুদ্রার ভান্ডার কমছে, টাকার দাম পড়ছে, কোর সেক্টর নেতিবাচক জায়গায় যাচ্ছে, ধনীরা দেশ ছেড়ে যাচ্ছেন, কর্পোরেটরা বিদেশে বিনিয়োগ করছেন, আর অন্যদিকে সাধারণ মানুষ জ্বালানির দাম বাড়তে বাড়তে টাকার কষ্ট পাচ্ছেন। বেকার ছেলেমেয়েরা হতাশায় ডুবে যাচ্ছে, পেপার লিকের শিকার হয়ে স্বপ্ন ভেঙে যাচ্ছে। আর এসব কিছুর মধ্যে সরকার প্যানিক বটন টিপে দিন পার করছে। কোনো গঠনমূলক নীতি নেই, কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই। রাষ্ট্রবাদ আর স্বদেশীর মুখোশের পেছনে লুকিয়ে আছে এক চরম অবস্থা। আর এই অবস্থার মূল্য চোকাতে হচ্ছে সেই কোটি কোটি মানুষ যারা প্রতিদিন সকালে উঠে স্বপ্ন দেখে যে আজ একটু ভালো হবে। 2047 সালের স্বপ্ন সুন্দর, কিন্তু 2026 সালের বাস্তবটা ভুলে গেলে সেই স্বপ্ন কখনোই সত্যি হতে পারবে না। এটাই ছিল আজকের বিশ্লেষণ বন্ধুরা। তথ্যগুলো কঠিন, তথ্যগুলো সঠিক, কিন্তু এই কঠিন সত্যটাই জানাই হলো প্রথম পদক্ষেপ। যদি ভিডিওটা আপনার কাছে গুরুত্ব মনে হয় তাহলে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন, কারণ এই তথ্যগুলো যত মানুষের কাছে পৌঁছবে সচেতনতা তত বাড়বে। আপনারা কমেন্টে জানান আমার এই কন্টেন্টটা আপনাদের জীবনে কিভাবে প্রভাব ফেলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।